বরণীয় মানুষ, স্মরণীয় বিচার। প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি লেখা কামালের বিবিধ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে দেওয়ার কথা ছিল লেখক কিষণচন্দ্রের দুটি গল্প, সে জায়গায় আজকে দিতেই হলো বরণীয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি অমর লেখা। এটি সত্যি কাহিনী এবং এই লেখা সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় বাবু লিখেছেন, এখানে যে কজন আসামির জীবন ও বিচার কাহিনী লেখা হয়েছে তারা সকলেই মানব সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞানের ক্ষেত্রে যারা নতুন চিন্তার প্রবর্তক তাদের অনেককেই সমকালীন বিচারে লাঞ্ছিত হতে হয়েছে। যাদের চিন্তা বা কীর্তির জন্য মানব সভ্যতা অনেকখানি এগিয়ে যায়, জীবিতকালে তাদের কারোরই ভাগ্যে জোটে তিরস্কার, কারাবাস, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। এইসব অসম সাহসী ও মহান মানুষের জীবন বারবার প্রমাণ করে যায় যে মানুষের আবিষ্কারের কোনো সীমা নেই। হৃদয় ও বহির্জগতে মানুষ চিরকালের অভিযাত্রী। যে কোনো প্রকারে মানুষের চিন্তার স্বাধীনতায় বাধা দিলে সমগ্রভাবে মনুষ্য সমাজেরই ক্ষতি হতে পারে। অতীতের এইসব কাহিনী হয়তো আমাদের ভবিষ্যতের পথ চেনাতে সাহায্য করতে পারে। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর ফরিদপুর, বাংলাদেশে এবং তার মৃত্যু 23শে অক্টোবর 2012 সালে। তিনি মারা গিয়েছেন কলকাতায়, ভারতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি এমএ করেছেন। টিউশনি দিয়ে তার কর্মজীবনের শুরু হয়েছিল। তারপর নানান অভিজ্ঞতা, আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার শখ ছিল ভ্রমণ, দেশ বিদেশ ভ্রমণ করেছেন তিনি। কীর্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ, প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা ছিল তার। প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর, নীল লোহিত, সনাতন পাঠক এবং নীল উপাধ্যায় এ সমস্ত ছদ্মনামেও তিনি লিখতেন। তার গ্রন্থ সংখ্যা 2 শতাধিক। একাধিক কাহিনী চলচ্চিত্র, বেতারে ও টিভির পর্দায় রূপান্তরিত হয়েছে। পৃথিবীর নানান ভাষায় তার লেখাগুলি অনুদিত হয়েছে। আজ কামালের বিবিধর এই গল্প পাঠের আসরে প্রখ্যাত এই লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বরণীয় মানুষ, স্মরণীয় বিচার একে প্রথম গল্পটির নাম খ্রিস্টোফার কলম্বাস। এটি সত্য কাহিনী। তৃতীয়বার অভিযানের পর যখন স্পেনে ফিরে এলেন কলম্বাস, তখন তিনি বন্দী। সমুদ্র উপকূলে এসে জাহাজের ডেকে তিনি দাঁড়িয়েছেন, হাতে পায়ে শেকল বাঁধা, কান্নায় তার বুক ফুলে উঠেছে। জাহাজঘাটে একটি লোকও আসেনি তার অভ্যর্থনার জন্য, শুধু এসেছে প্রহরীরা। কলম্বাসের মনে পড়ল 8 বছর আগে একদিনের কথা, যেদিন তিনি প্রথমবার অভিযান শেষ করে ফিরেছিলেন। ইউরোপের জন্য তিনি এক নতুন ভূখণ্ড, নতুন দেশ আবিষ্কার করে এসেছেন। সেদিন সমগ্র স্পেনের লোক ভেঙে পড়েছিল বন্দরে, শুধু তাকে দেখার জন্য, তাকে সম্মান জানাবার জন্য। ঘন ঘন কামান গর্জে উঠেছিল, রাশি রাশি পুষ্পবৃষ্টি। বিজয়ের গর্বে দাঁড়িয়ে সেদিন কলম্বাস ইউরোপের অভিবাদন গ্রহণ করেছিলেন। আজ তিনি নিঃসঙ্গ, শৃঙ্খলিত, রাজদ্বারে অভিযুক্ত। যে রাজারানী তাকে অফুরন্ত সুযোগ এবং সম্মান দিয়েছিলেন, আজ তারাই তাকে বন্দি করে এনেছেন। দীর্ঘদেহী কলম্বাস দাঁড়িয়ে আছেন জাহাজের ডেকে। 1500 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর। অত্যন্ত আবেগপ্রবণ ছিল তার মন। অভিমানে আর অপমানে তার বুক ফুলে উঠেছে।
কলম্বাসের জীবনে বহু উত্থান পতন এসেছে। তার চরিত্রে বিপদের ছোঁয়াচে রোগ ছিল। বারবার তার রক্তে এক অনির্দিষ্ট তাক এসে পৌঁছত, যাকে বলা হয় সুদূরের আহ্বান। বিশাল নীল জলরাশি ভেদ করে কোথায় কোন অজানা দেশে পৌঁছবেন, এ ছিল তার চোখে জল জল করা স্বপ্ন। শিল্পীরা ছবি এঁকেছেন, সমুদ্রের পাড়ে একা বসে আছেন কিশোর কলম্বাস, উদাস মুখ, সমুদ্রের আকুলের দিকে তার চোখ স্থির, নিবন্ধ যেন দিগন্তের ওপারে কোনো অজানা ছবি তার মনে স্পষ্ট বেজে উঠেছে। ওই দিগন্তের ওপারে যাওয়ার জন্য বারবার তিনি বিপদে ঝাঁপ দিয়েছেন। আজকের মানুষ মহাশূন্যে অভিযান শুরু করেছে, কিন্তু এর তুলনায় অজানা সমুদ্রে পাড়ি দেওয়া কলম্বাসের পক্ষে কম কৃতিত্বের পরিচয় ছিল না। সেই সময় যখন পর্যন্ত মানুষের ধারণা ছিল এই যে পৃথিবীর একটা চৌকো সমতল জায়গা অনেক দূর ঘোড়া ছুটিয়ে বা জাহাজ চালিয়ে গেলে হঠাৎ এক সময় গড়িয়ে নরকে পড়ে যাবে। বিশেষ কিছু সাজ সরঞ্জাম ছিল না কলম্বাসের, তবুও তিনি আবিষ্কার করেছিলেন একটি মহাদেশ, আমেরিকা। সভ্য জগৎকে পথ দেখিয়েছিলেন যে মহাদেশের। আজ সে মহাদেশ সভ্যতার পরাকাষ্ঠা দেখাচ্ছে। ভাবতে অবাক লাগে, অত বড় একজন আবিষ্কারকের একটি প্রামাণ্যচিত্রও আজ পর্যন্ত কোথাও পাওয়া যায় না। জন্ম তারিখ নিয়েও রয়েছে দ্বিধা। মৃত্যুকালে তার সঙ্গী ছিল অল্প কয়েকজন পুরাতন বন্ধু আর নিজের দীর্ঘশ্বাস। যতদূর জানা যায় কলম্বাস জন্মেছিলেন 1436 খ্রিস্টাব্দে জেনোয়া শহরে। বাবা ছিলেন তন্তবায়। সেজন্যেই প্রাচ্যদেশের, বিশেষত ভারতবর্ষের সূক্ষ্মবস্ত্রের সুনামের কথা জানা ছিল। আর শুনেছিলেন দূর প্রাচ্যের সুমাত্রা, জাভা প্রভৃতি নানান মশলাপাতির এবং দারুচিনি দ্বীপের কথা। ছোটবেলা থেকেই ম্যাপে বা ভূগোলে ওই সমস্ত স্বপ্নের দেশে যাবার পথের কথা ভাবতেন। যুবা বয়সে কলম্বাস ইতিহাস, জ্যোতিষ, জ্যামিতি, ভূগোল প্রভৃতি অধ্যায় শেষ করে নৌযুদ্ধের বিভাগে যোগ দিয়েছিলেন। অবসর সময়ে তিনি ম্যাপ বানিয়ে বিক্রি করতেন। এই ম্যাপ বানাবার অভ্যাস তাকে পরে অনেক সাহায্য করেছিল। মানচিত্রের অর্থহীন রেখার মধ্যে নিরবয়ব দেশগুলির আহ্বান করত তাকে। রক্তের মধ্যে যেন অবিরাম তিনি শুনতে পেতেন সমুদ্রের গর্জন। লিসবনে এক বিখ্যাত নৌ কর্মচারীর মেয়েকে বিয়ে করলেন তিনি। এর আগে পর্যন্ত কলম্বাস কখনো জোর দিয়ে ভাবেননি জীবনে তিনি কি করতে চান। সমুদ্র ভ্রমণ এবং দিগন্তের ওপারে যাওয়ার শখ ছিল এই পর্যন্তই। কিন্তু বিবাহের পরে তার জীবনের গতিপথ নির্দিষ্ট হয়ে যায়। নিশানাহীন সমুদ্রের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষ যাওয়ার পথ আবিষ্কার করবেন, এই হলো তার জীবনের একমাত্র অভীষ্ট। এর কারণ কলম্বাসের শ্বশুর মহাশয় ছিলেন অভিজ্ঞ নাবিক। বহু সূক্ষ্ম মানচিত্র এবং সমুদ্র অভিযানের পক্ষে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল তার। এছাড়া তিনি ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী অন্যান্য দ্বীপপুঞ্জের একটি বর্ণনা লিখেছিলেন। তা পড়ে কলম্বাসের আকাঙ্ক্ষা বদ্ধমূল হয়ে ওঠে। গ্লোবের উল্টো পিঠেই রয়েছে পূর্ব এশিয়া, এই ছিল কলম্বাসের ধারণা, এবং সেখানেই ভারতবর্ষ। ভারতবর্ষের সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক ছিল ইউরোপের কিছু আরবীয় ব্যবসায়ের মাধ্যমে স্থলপথে। ইউরোপের প্রত্যেকটি দেশ যখন চেষ্টা করছিল জলপথে একটি সহজ যোগাযোগের উপায় খুঁজে বের করতে, পর্তুগিজরা বারবার চেষ্টা করেছিল আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল ঘুরে ভারতবর্ষে পৌঁছবার, এবং শেষ পর্যন্ত তারা তো সক্ষম হয়েছিল। কলম্বাসের ধারণা আরও সংক্ষিপ্ত পথ রয়েছে। তার পরিকল্পনা নিয়ে ঘুরতে থাকলেন তিনি রাজদারে দাঁড়ে। প্রথমে গেলেন
জেনোয়ায় হতাশ হয়ে ফিরে এলেন। এরপর গেলেন পর্তুগালে, না, তিনি গেলেন ইংল্যান্ডে। তখন ইংল্যান্ডের সম্রাট ছিলেন সপ্তম হেনরি। তিনি কর্ণপাত করলেন না। কলম্বাসের মন ভেঙে পড়েছিল, তবুও সম্পূর্ণ নিরাশ না হয়ে এলেন স্পেনে। স্পেনের কলম্বাসকে দীর্ঘ 8 বছর কাটতে হয়েছে উমেদারি করে। স্পেনের রাজা রানী ফার্ডিনান্দ ও ইসাবেলা কখনো সম্পূর্ণ করে না বলেননি। বিশেষত রানী ইসাবেলা উৎসাহই দেখাচ্ছিলেন, কিন্তু শর্তে মিলছিল না। জীবন বিপন্ন করে কলম্বাস যে নতুন দেশে যাবেন, সে দেশের রাজপ্রতিনিধি করতে হবে তাকে এবং রাজস্বের অংশ দিতে হবে, এই ছিল কলম্বাসের দাবি। কিন্তু রাজা এবং রাজসভা সাহায্য করতে রাজি হলেন না। ততদিনে কলম্বাসের পত্নী বিয়োগ হয়েছে, সম্মুখে এসেছে দারিদ্র, পাওনাদারদের মানচিত্র এবং যন্ত্রপাতি কেড়ে নিয়েছে ঋণের দায়ে। সংশয়ে ব্যর্থতায় তিনি প্রায় ভেঙে পড়েছেন। একদিন স্পেনের এক পাদ্রী খেয়াল করে দেখলেন কলম্বাস পোটলাপুটলি বেঁধে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলেন সে পাদ্রী। প্যারিসে, কলম্বার উত্তর দিলেন। দেখি ফরাসি দেশের সম্রাটের এই সামান্য দূরদৃষ্টিটুকু আছে কিনা, যা অন্য কোনো দেশের রাজাদের দেখছি না। শেষ পর্যন্ত এই লোকটা দেশান্তরেই হবে, পাদ্রী ভাবলেন। যদি ওর পরিকল্পনা কখনো সত্য হয়, তবে সে কৃতিত্বের গৌরব স্পেন পাবে না। তিনি কলম্বাসকে বললেন, আপনি আর কিছুদিন অপেক্ষা করুন, আমি রানীকে আর একবার বলে দেখি। ওই পাদ্রী ছিলেন রানীর কনফেসর, অর্থাৎ রানী ওর কাছে স্বীকারোক্তি দিতেন। তিনি গিয়ে রানীকে বললেন, কলম্বাসের যে পরিকল্পনা সে কার্যকর করতে যা খরচ, তা একটা রাজ্যের পক্ষে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু সফল হলে প্রতিদান পাওয়া যাবে প্রচুর। তাছাড়া নব আবিষ্কৃত দেশের মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা যাবে। রানী ভেবে দেখলেন এবং তৎক্ষণাৎ কলম্বাসকে তার সঙ্গে দেখা করতে অনুরোধ জানালেন। সেই সঙ্গে তিনি কিছু অগ্রিম টাকাও পাঠিয়ে দিলেন, যাতে কলম্বাস তার ঘোড়া জামা কাপড় বদলে নতুন রাজসভার উপযুক্ত পোশাক পরে আসতে পারেন। রানীর সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। আমি আপনার প্রস্তাবে সম্মত, রানী বললেন। কথা বলে একটুক্ষণ থামতে হলো তাকে। তার মনে পড়ল রাজা ফার্ডিনান্দ এই প্রস্তাবকে সুনজরে দেখেন না। তাছাড়া সাম্প্রতিক যুদ্ধের ফলে রাজকোষ শূন্য। তাই একটু থেমে রানী বললেন, যদি প্রয়োজন হয় আপনার অভিযানের অর্থ আমি আমার নিজের অলংকার বন্ধক দিয়ে জোগাড় করব। এই একটি কথার জন্য এই দূরদর্শিনী রানী ইসাবেলা ইতিহাসের উজ্জ্বল আসন পেয়ে গেলেন। 1492 খ্রিস্টাব্দের 3রা আগস্ট শুক্রবার প্যালোস বন্দর থেকে কলম্বাস ও তার দলবল নিয়ে শুভযাত্রা করলেন। তিনি ছোট 3টে জাহাজ, পিন্টা, নিনা ও সান্টা মারিয়া, সর্বমোট 120 জন লোক নিলেন। জাহাজঘাটে যারা বিদায় দিতে এসেছিল তারা চোখের জল ফেলেছিল এই ভেবে যে হায় হায়, এই লোকগুলি আর কোনোদিনই ফিরবে না। ওরা স্বেচ্ছায় সর্বনাশের মধ্যে ঢুকে গেল। 21 দিন ধরে অবিরাম জাহাজ ছুটল পূর্ব দিকে। কোথাও আর কিছু নেই। মাথার উপরে আর জাহাজের নিচে 2টি নীল সমুদ্র। মাঝে মাঝে ঝড় বৃষ্টি, ঢেউয়ের বিদ্রোহ। অনেক দুর্ধর্ষ নাবিক সমুদ্রকে ভয় করে না, কিন্তু কোথায় যাচ্ছি তা না জানতে পারলে আর কোনোদিনই কোথাও পৌঁছানো যাবে কি না এই সন্দেহ থাকলে ভয় তো আসবেই। অধিকাংশ মাল্লাই অশিক্ষিত, পৃথিবী সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। সুতরাং ক্রমে ক্রমে তারা অস্থির হয়ে একদিন বিদ্রোহ করতে চাইল। ফিরে যেতে হবে এই রব তুলল তারা। কলম্বাস সান্ত্বনা দিয়ে, ভয় দেখিয়ে, বল প্রয়োগ করে সামলাতে লাগলেন তাদের। হঠাৎ দেখা গেল
একটা গাছের ডাল ভেঙে যাচ্ছে। গাছ গাছ সবাই চেঁচিয়ে উঠল, নিশ্চয়ই কাছেই কোথাও মাটি আছে। তারা হুড়া পড়ে গেল, জাহাজে জাহাজে একটি পাখি উড়ে যাচ্ছে। পাখি পাখি সবাই চেঁচিয়ে উঠল। কলম্বাস হুকুম দিলেন ওই উড়ন্ত পাখির পিছু পিছু জাহাজ চালাতে। খানিক বাদে হঠাৎ যেন পাখিটা মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেল। সেদিন মাঝরাতে যেন একটা দূরে আলো দেখলেন তিনি। পরদিন আবার কিছু নেই কোথাও। তবে এগুলো কি মায়া? মৃত্যুর আগে মানুষ এসব ভোজবাজি দেখে। নাবিকের মধ্যে আবার অসন্তোষের গুঞ্জরণ ছড়িয়ে পড়ল। কলম্বাস ঘোষণা করলেন যে আগে স্থলভূমি দেখতে পাবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। আহা, নিদ্রা বন্ধ হয়ে গেল। চতুর্দিকে চাপা উত্তেজনা, ঢেউয়ের শব্দ যেন ইয়ার্কির সরে কি যেন বলা বলি করছে। 12 তারিখ রাত 2টোর সময় পিন্টা জাহাজ থেকে কামান গর্জে উঠল। অন্য জাহাজ থেকে কলম্বাস চমকে উঠলেন। তবে কি নাবিকেরা বিদ্রোহ করে বসলো? সঙ্গে সঙ্গে প্রচণ্ড হইচই শোনা গেল। স্থল দেখা গেছে। কলম্বাস ধীরে সুস্থে শান্তভাবে খ্রিস্টমূর্তির সামনে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, তোমাকে ধন্যবাদ, আমি ভারতবর্ষের সন্ধান পেয়েছি। কবরে যাওয়ার দিন পর্যন্ত কলম্বাসের এই বিশ্বাস ছিল যে তিনি ভারত আবিষ্কার করেছেন। সেদিন যে স্থলভাগ দেখলেন সেটা ভারতবর্ষের পশ্চিম দিক, অর্থাৎ ওখানকার নাম হলো ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ। এখনকার অসভ্য অধিবাসীরা ইন্ডিয়ান। তিনি জেনে যাননি ভারতবর্ষ তার বিপরীত দিকে এবং সভ্যতায় এবং ঐশ্বর্যে তখন ছিল বলিয়ান। পরদিন সকালবেলা কলম্বাস সদলবলে দ্বীপে অবরোহণ করে স্পেনের রাজার নামে পতাকা উড়িয়ে দিলেন এবং সেই দ্বীপের নাম দিলেন সান সালভাদর। সেখানকার অধিবাসীদের কাছে তিনি সোনার সন্ধান করলেন। সামান্য জিনিসপত্র উপহার দিয়ে তাদের কাছ থেকে পেলেন অনেক ভারী ভারী সোনার তাল। তারা হাত দিয়ে একদিক দেখিয়ে দিল, সেখানে ওই অদ্ভুত চকচকে জিনিসটার খনি আছে। কলম্বাস দলবল নিয়ে ছুটলেন সেই দিকে। যাওয়ার পথে আবিষ্কার হলো কিউবা, হাইতি প্রভৃতি দ্বীপ। একটা জাহাজ ভেঙে গেল দুর্ঘটনায়, রসদও ফুরিয়ে এসেছে, এবার ফিরে না গেলে চলে না। স্বর্ণলোভী নাবিকদের মধ্যে 39 জনই সেখানে থেকে যেতে চাইল। ভাঙা কাঠের জাহাজের কাঠ দিয়ে তারা বাড়ি বানিয়ে রয়ে গেল সেখানে। কলম্বাস ফেরার পথ ধরলেন। ফেরার পথে ভয়ঙ্কর ঝড়, সমুদ্রের কি সংহার মূর্তি। কলম্বাস ভাবলেন হয়তোবা আর ফিরতে পারবে না, সভ্য জগতের কাছে পৌঁছে দেওয়া যাবে না এই বিজয় বার্তা। ওই তুমুল ঝঞ্ঝার মধ্যে অবিচলিত কলম্বাস একটা পার্চমেন্ট কাগজে সংক্ষেপে লিখে ফেলেছিলেন তার ভ্রমণ বৃত্তান্ত। তারপর সেটা একটা বোতলে ভরে জলে ফেলে দিলেন, যদি তার মৃত্যুর পরে কোনো সভ্য মানুষের হাতে পড়ে। 6.5 মাস বাদে কলম্বাস ফিরে এলেন স্পেনে। জামা কাপড় ছেঁড়া, জাহাজের ভগ্নদশা, কিন্তু চোখ মুখে জয়ের গৌরব। রাজা রানী ছিলেন বার্সেলোনায়। কলম্বাস তাদের সাথে দেখা করার জন্য যেদিন সেখানে পৌঁছিলেন, সমস্ত নগরী সেদিন উৎসব সজ্জায় সেজেছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য। রাজসভায় সিংহাসনের পাশেই তার স্থান হলো। আবিষ্কৃত দেশের নানা উপহার তিনি সামনে বিছিয়ে দিলেন। তারপর ভ্রমণের রোমাঞ্চকর গল্প শুরু করলেন। মন্ত্রমুগ্ধ হয়ে সকলেই শুনতে লাগলো তার কথা। কলম্বাস মানুষটি ছিলেন কবি স্বভাবের। তার চরিত্র গাঢ় রঙে আঁকা। সামান্য কারণে হো করে হাসতেন, বিনা কারণে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠতেন। তার প্রতি সামান্য ভালোবাসা দেখালে তিনি মুগ্ধ হয়ে যেতেন, কৃতজ্ঞ থাকতেন সারাটা জীবন ধরে। তিনি তার জন্য বুকের সব জানালা খুলে দিতেন। আবার কেউ একটু অপমান করলেই মুখ থুবড়ে পড়তেন, ভয়ানক, যেন ভোগ করছেন মৃত্যু যন্ত্রণা।
সেই বছর তিনি দ্বিতীয়বার অভিযানে বেরোলেন। এবারে বিরাট বহর ১,৫০০ লোক, যেখানে আগেরবার বাড়ি তৈরি করে ৩৯ জন লোক রেখে গিয়েছিলেন, এসে দেখলেন বাড়ি নেই, লোকজন উধাও। আবার সেই হিস্পানিওয়ালার কুঠি তৈরি করে নিজের ভাইকে তার ভার দিয়ে গেলেন। ইউরোপের বাইরে এই প্রথম ইউরোপের উপনিবেশ সেবার আবিষ্কার করলেন তিনি জ্যামাইকা। ফিরে এসে দেখলেন তার ভাই কোনো ক্রমে হিস্পানিওলার থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। ইউরোপীয়দের দুর্ব্যবহারে স্থানীয় অধিবাসীরা বিদ্রোহী হয়ে কুঠি ভেঙে দিয়েছে। সেবার কলম্বাস রাজা রানীকে প্রচুর সোনা উপহার দিলেন, যা তিনি পেয়েছিলেন। কিন্তু তার সঙ্গের অভিযাত্রী নাবিকেরা এতে খুশি হলো না। তারা তো নিছক ভ্রমণের আনন্দের জন্য যায়নি, সোনা পেয়ে হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার জন্য গিয়েছিল। সুতরাং তারা নতুন দেশ এবং কলম্বাসের নিন্দা শুরু করে দিল। এবার কলম্বাসের পতন আসন্ন হয়েছে। খ্যাতি ও সম্মানের উচ্চ শিখরে উঠেছেন, সুতরাং এখন তার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবেই। বিশেষত এই লোকটা বিদেশি, ইটালির লোক। খ্রিস্টোফার কলম্বাস স্পেনে, তার এত প্রতিপত্তি এখানে অন্যরা সেটি সইবে কেন? পাদ্রীরা অসন্তুষ্ট হলেন এই কারণে যে কলম্বাস নতুন দেশগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচারে বিশেষ মনোযোগ দিচ্ছেন না। কলম্বাসের যুক্তি ছিল এই যে নব অধিকৃত দেশগুলিতে আগে শৃঙ্খলা এবং শান্তি আনা দরকার, তারপর ওসব করতে যাওয়া ঠিক হবে না। কলম্বাস তৃতীয়বার অভিযানে বেরোলেন ১৪৯৮ সালের ৩০শে মে। এবার তিনি প্রস্তাব করলেন জেলখানার খুনে গুন্ডা বদমাশদের সঙ্গে নিয়ে নতুন দেশগুলিতে তিনি কাজে লাগাতে চান। তাই দেওয়া হলো। তার বিরুদ্ধ পক্ষীরা গোপনে নৃত্য করছিল এই সংবাদে। তিনি ৩টি জাহাজ পাঠিয়ে দিলেন হিস্পানিওলার দিকে, নিজে গেলেন অন্যদিকে, আবিষ্কার করলেন ত্রিনিদাদ। তারপর বিরাট ভূখণ্ডের সন্ধান পেলেন, যেটি নিশ্চিত করেই কোনো এক মহাদেশ। কলম্বাস সেই মহাদেশকে ঠিক চিনতে পারেননি, ভেবেছিলেন এশিয়ার অংশ। কিছুকাল পরে আমেরিগো ভেসপুচি নামে একজন বিশেষজ্ঞ গিয়ে প্রমাণ করেন সেটা এক নতুন মহাদেশ। তখন তার নাম দেওয়া হলো, সে মহাদেশের নাম আমেরিকা। কিন্তু সেখানকার আদি অধিবাসীদের নাম এখনও রয়ে গেছে রেড ইন্ডিয়ান। এদিকে খুনে গুন্ডার দলবল কলোনিগুলোতে অরাজকতা শুরু করার চেষ্টা করলো, লুটপাটের চেষ্টা করে খেপিয়ে দিল আদিবাসীদের। কলম্বাস তাড়াতাড়ি সেদিকে গেলেন এবং সেখানে বিদ্রোহ শান্ত করার চেষ্টা করলেন। বাধ্য হয়েই তাকে দাস প্রথার প্রবর্তন করতে হলো। আমেরিকার ওই কুৎসিত প্রথার পত্তন সে সময়েই। একদল অনুচর ফিরে এলো স্পেনে এবং রটিয়ে দিল যে কলম্বাস ওখানে স্বাধীন হয়ে রাজ্য গড়ে তোলার চেষ্টা করছে। বিরুদ্ধ পক্ষীরা এই সংবাদে উদ্ধৃত করার চেষ্টা করেছিল রাজাকে। মুক্তি পাওয়া গুন্ডা বদমাশরা প্ররোচনায় রাজবাড়ির সামনে এসে হই হল্লা করতে শুরু করে দিল। আমরা মাইনে পাইনি, আমরা খাবার পাইনি, কলম্বাস আমাদের সর্বনাশ করেছে। রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছেন, তখন গাড়ির সঙ্গে সঙ্গে চিৎকার করে করে ছুটতে লাগলো তারা। এদিকে রাজাও শঙ্কিত হয়ে উঠেছিলেন। কলম্বাসের সম্মান এবং প্রতিপত্তি দিন দিন বেড়ে যাচ্ছে দেখে তিনিও খুশি ছিলেন না। এক একটা নতুন দেশ আবিষ্কৃত হচ্ছে, চুক্তি অনুযায়ী সেই সমস্ত দেশের ভাইসরয় হচ্ছেন কলম্বাস। একজন লোকের হাতে এত এত ক্ষমতা রাজার পক্ষে অস্বস্তির কারণ। রানী বরাবরই ছিলেন কলম্বাসের সমর্থক। তিনি প্রথমটায় কলম্বাসের নামে কোনো অভিযোগ বিশ্বাস করেননি। একদিন রানী ইসাবেলা পথে দেখলেন একটি ওয়েস্ট ইন্ডিজের রমণী গর্ভবতী অবস্থায় বিশ্রীভাবে শুয়ে রয়েছে। কি আমাদের নতুন দেশের মেয়েদের একই অবস্থা? তাকে বলা হলো
কলম্বাসের শাসনে ব্যভিচার, লাম্পট্য, বিশৃঙ্খলা এমন চরমে উঠেছে যে সেখানে প্রায় সব মেয়েদের এই একই অবস্থা। সেদিনই রানী সোজা প্রাসাদে ঢুকে কলম্বাসের বিরুদ্ধে তদন্ত বসাতে সম্মত হলেন। ফ্রান্সিসকো ডি বোভাডিলা নামে এক রাজপুরুষকে পাঠানো হলো প্রচুর ক্ষমতা দিয়ে। বোভাডিলা ওই সংকল্প নিয়েই গেলেন যে ওই উদ্ধত ইটালিয়ানটাকে উচিত শিক্ষা দিতে হবে। হিস্পানিওলাতে এসেই তিনি তলব করলেন কলম্বাসের ভাইকে। কলম্বাস তখন সেখানে ছিলেন না, ছিলেন ফোর্ট কনসেপশনে। ভাই ডিয়েগো কলম্বাস বললেন দাদার অনুমতি ব্যতীত তিনি কোনো দায়িত্ব বুঝিয়ে দিতে সম্মত নন। তৎক্ষণাৎ তাকে এবং কলম্বাসের ছেলেকে বন্দি করা হলো। বোভাডিলার স্বয়ং কলম্বাসের নিজের বাড়িতে এসে উঠে তার কাগজপত্র তছনছ করে ফেললেন এবং কলম্বাসের জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিলেন। এরপর কলম্বাস সেখানে আসবার জন্য হুকুম পাঠালেন। এই খবর শুনে কলম্বাস স্তম্ভিত হয়েছিলেন। তিনি তখন বিদ্রোহ দমনে ব্যস্ত। প্রথমে ভাবলেন বুঝিবা কোনো ডাকাত বাড়ি দখল করেছে। তারপর যখন রানীর শিলমোহর দেখলেন তখন দারুণ অভিমানে তার মন আপ্লুত হলো। তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন। তার দলের লোকেরা ওই ধৃষ্ট রাজপুরুষের কথা শুনতে চায়নি। তারা প্রস্তাব করলো এ আদেশ অমান্য করার। আপনি হুকুম দিন স্যার, আমরা এখনই ওই বদমাস বোভাডিলাটার মুন্ড উড়িয়ে দিচ্ছি, ওর দলবলকে সাফ করে ফেলবো, ফিরে গিয়ে খবর দেওয়ার মতো কোনো লোক থাকবে না। কলম্বাসের হাতে তখন এমন ক্ষমতা ছিল যে স্পেনের রাজার হুকুম তিনি অনায়াসেই অমান্য করতে পারতেন। সেই সুদূর উপনিবেশে তাকে দমন করা অতটা সহজ হতো না। কিন্তু কলম্বাস অনুরোধ করলেন তাদের নিবৃত্ত হতে। কলম্বাস এসে বোভাডিলার সঙ্গে দেখা করলেন। বোভাডিলা কোনো রকম বাক্যব্যয় না করে তাকে নিক্ষেপ করলেন কারাগারে। কারাগারে বন্দী হয়ে রইলেন খ্রিস্টোফার কলম্বাস। জুয়াচোর বদমাশদের মধ্যে স্বরাজ এসে গেল। তারা হই হুল্লোড় করে ঘুরে বেড়াতে লাগলো, মেয়েদের পথ থেকে ধরে নিয়ে যেতে লাগলো ইচ্ছে মতো, কলম্বাসের নামে থুতু ছিটাতে লাগলো, অশ্লীল গালি দিয়ে পোস্টার মারতে লাগলো দেয়ালে দেয়ালে। কারাগারে বসে আর ওদিকে কলম্বাস কারাগারে বসে সেই হট্টগোল শুনতে পেলেন। অবহেলিতভাবে দিনের পর দিন সেই কারাগারে পড়ে থাকতে থাকতে কলম্বাসের মনে দারুণ ভয় এলো। তার মনে হলো কোনোদিন তার সূক্ষ্ম বিচার হবে না, কোনোদিন তিনি নিজের কথা বলার সুযোগ পাবেন না। এভাবেই এই অন্ধকার ঘরে তাকে পচে মরতে হবে। ভবিষ্যৎ যুগে তার নামের সঙ্গে থেকে যাবে এই কলঙ্ক, এই অপবাদ। কয়েকদিন বাদে একজন কর্মচারী ঢুকলো তার কারাকক্ষে। তাকে দেখে কলম্বাস শিউরে উঠলেন। তিনি স্পষ্টতই বুঝতে পারলেন এবার তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়া হবে। তিনি চেঁচিয়ে উঠলেন, ভিল্লে যা, ভিল্লে যা, আমাকে তুমি কোথায় নিয়ে যেতে এসেছো? আপনাকে আমি জাহাজে নিয়ে যেতে এসেছি। কলম্বাস বলল, জাহাজে? না না, সত্যি কথাটি আমাকে বলো। ভিল্লেজা বলল, না ইয়োর এক্সেলেন্সি, আপনাকে আমি জাহাজে করে স্পেনে নিয়ে যাব। সত্যি? তুমি কি ঠিক বলছো? কলম্বাস শরীর তখন কাঁপছে। হ্যাঁ ইয়োর এক্সেলেন্সি, আমি শপথ নিয়ে বলছি, আপনার হাতের শিকল আমি খুলে দেব। না, রানীর আদেশে যখন শিকল পরানো হয়েছে তখন যদি খোলা হয়, রানীর আদেশেই খোলা হবে। এই অপমানের শিকল আমি সারা জীবন রেখে দেব চিহ্ন হিসাবে। পরে সারাটা জীবন কলম্বাসের টেবিলের কাছে সেই শিকলটা ঝোলানো থাকতো। কলম্বাসের পুত্র লিখেছেন, তিনি অনুরোধ করেছিলেন তার মৃত্যুর পর কফিনের মধ্যে যেন ওই শিকলটা দিয়ে দেওয়া হয়। 1500 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর শৃঙ্খলিত অপমানিত কলম্বাসকে নিয়ে আসা হয় স্পেনে। ক্ষমতাচ্যুতি নয়, আকস্মিক
অপমানেই তিনি মুষড়ে পড়েছিলেন। কলম্বাস ফিরে এসে রানীর শিশুপুত্র ডন জুয়ানের ধাত্রীকে একটি চিঠি লিখলেন। সেই চিঠি আবার রানীর সামনেই পড়া হলো। প্রচণ্ড আবেগে দুঃখে ভরা সেই চিঠি রানী বিচলিত হয়ে তৎক্ষণাৎ হুকুম দিলেন কলম্বাসের শৃঙ্খলামুক্ত করবার এবং কলম্বাসকে নিজের মর্যাদার পেশাকেই রাজসভায় হাজির হতে বললেন। সেখানেই তার বিচার হবে। এমন গুরুত্বপূর্ণ অপরাধীর এমন সংক্ষিপ্ততম বিচার বোধহয় ইতিহাসে আর কখনো হয়নি। বাদী প্রতিবাদী কেউ একটি কথাও বলল না। বিচার শেষ হয়ে গেল। বিচার শুনলেই যে আইনের হাজার গ্রন্থি, উকিল, সাক্ষীর কথা মনে পড়ে, সেদিক থেকে কলম্বাসের বিচার চিরস্মরণীয়। রাজসভায় এসে দাঁড়ালেন দীর্ঘদেহী খ্রিস্টোফার কলম্বাস। মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু চোখ নিচের দিকে। একটু বাদে সোজা তাকালেন রানীর দিকে। নিজের জল ভরা চোখ দিয়ে দেখলেন রানী ইসাবেলার চোখেও জল। সঙ্গে সঙ্গে কলম্বাসের বুক কেঁপে উঠল। তিনি রাজা রানীর সামনে হাঁটু গেড়ে বসলেন। তার ঠোঁট কাঁপতে লাগলো। একটি কথাও বেরোল না। প্রায় 5 মিনিট পর উচ্ছ্বসিত কান্নার সঙ্গে বললেন, আমি তো বিশ্বাস ভাঙেনি, আমি তো বিশ্বাস ভাঙেনি। সেই প্রবল পুরুষের কান্নার ধ্বনি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল রাজসভায়। আমি তো বিশ্বাস ভাঙেনি, আমি তো বিশ্বাস ভাঙেনি। বিচার শেষ হয়ে গেল। রাজা প্রতিশ্রুতি দিলেন কলম্বাসকে সমস্ত পূর্ব সম্মান ফিরিয়ে দেওয়া হবে। অবশ্য রাজা এই প্রতিশ্রুতি পরে সম্পূর্ণ রক্ষা করেননি। রানী ইসাবেলার মৃত্যুর পর কলম্বাস উপেক্ষিত, অনাদৃত হয়ে দারিদ্র্যে জীবন কাটিয়েছেন। তবে শ্রেষ্ঠ সময়ে তিনি শ্রেষ্ঠ সম্মান তুমি পেয়েছিলেন জনসাধারণের কাছে। বিচারের সময় স্পেনের সাধারণ মানুষ উচ্চকণ্ঠে কলম্বাসের মুক্তি দাবি করেছিল। যে দেশ কলম্বাস আবিষ্কার করেছিলেন, সেই দেশ থেকে তাকে শৃঙ্খলাবদ্ধ করে বন্দি করে আনা লোকদের সহ্য করা হয়নি। বৃদ্ধ বয়সে আবার একবার কলম্বাস অভিযানে বেরিয়েছিলেন। সেটাই তার জীবনের সবচেয়ে বিপজ্জনক অভিযান। জাহাজ ভেঙে তিনি সমুদ্র উপকূলে দলবল নিয়ে আটকে ছিলেন 1 বছরের বেশি। অনুচরদের মাঝে ভাঙন ধরে হিংস্র অধিবাসীদের হাতে বন্দী হয়ে সেবার তার প্রাণ সংশয় হয়েছিল। কিন্তু বিপদের মধ্যেই কলম্বাসের বুদ্ধি খুলত। সেবার তিনি যে কায়দায় বেঁচেছিলেন তা অনেকেই জানেন। তখন ছিল পূর্ণ চন্দ্রগ্রহণের কাল। কলম্বাস সর্দারকে বলেছিল, তাকে যদি মুক্তি দেওয়া না হয় তবে ঈশ্বরের কোপে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। প্রমাণ হিসেবে তারা দেখতে পাবে আজ রাতেই ভগবান চাঁদকে খেয়ে ফেলেছেন। সত্যি চন্দ্রগ্রহণ দেখে তারা সসম্মানে কলম্বাসকে মুক্তি দিয়ে দেয়। ইতিহাসের বিচারে কলম্বাস সম্পূর্ণ নির্দেশ নন। উপনিবেশবাদের যে বীজ তিনি বপন করেছিলেন তার কুফল পৃথিবীর বহু দেশ বহু শতাব্দী ধরে ভোগ করেছে। কলম্বাস কৃতদাস প্রথা সমর্থন করেছিলেন। কৃতদাসদের প্রতি স্প্যানিশদের বর্বর ব্যবহার আজও কুখ্যাত হয়ে আছে। তাছাড়া নতুন খুঁজে পাওয়া দেশগুলিতে খনিজ সম্পদ ছিল প্রচুর। সোনার খনি উদ্ধারের মারাত্মক লোভ কলম্বাসের যতটা নয়, তার পরবর্তী সশস্ত্র ইউরোপীয়রা স্থানীয় অধিবাসীদের উপর সে কারণেই ভয়ঙ্করতম অত্যাচার চালিয়েছিল। কিন্তু আবিষ্কারক হিসাবে কলম্বাস সত্যি চিরস্মরণীয়। একজন মানুষ অজানাকে জানতে চেয়েছিল। এই রোমান্টিক স্মৃতি কলম্বাসের নামের সঙ্গে জড়িয়ে আছে। গল্প আছে যে একবার এক সভায় কলম্বাসের আবিষ্কারের কৃতিত্ব নিয়ে নানা রকম সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। কেউ কেউ বলেছিল ও আর এমনকি জাহাজে করে ঘুরতে ঘুরতে একটা কোথায় নেমে পড়া। কলম্বাস একটা হাঁসের ডিম দেখিয়ে সবাইকে বলেছিল এই হাঁসের ডিমটা যে কোনো উপায়ে
কেউ টেবিলের উপর লম্বাভাবে দাঁড় করিয়ে রাখতে কি পারবেন? অনেক চেষ্টা করেও কেউ পারল না, ওভাবে দাঁড় করানো যায় না। তখন কলম্বাস একটু ঠুকে ডিমের মাথাটা সামান্য ভেঙে দাঁড় করিয়ে দিলেন। তারপর বললেন, এই কাজটা খুবই সামান্য, কিন্তু এত লোকের মধ্যে আমি প্রথম উপায়টা দেখালাম। মৃত্যুর পরেও কলম্বাস কম ভ্রমণ করেননি। কলম্বাসের মৃত্যু হয়েছিল ভ্যালাডোলিড শহরে। সেখান থেকে মৃতদেহ নিয়ে সমাধি দেওয়া হয় সান ডোমিঙ্গোতে। 290 বছর পর সান ডোমিঙ্গো ফরাসি অধিকারে যাওয়ার পর সেখান থেকে এই স্পেন দেশের গৌরবের মানুষটিকে রাখা যায় না মনে করে মৃতদেহ নিয়ে আসা হয় কলম্বাস আবিষ্কৃত কিউবার হাভানা শহরে। সেখানে একটি বিরাট স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। কিন্তু কলম্বাস বেশি দিন এক স্থায় চুপচাপ শুয়ে থাকার তো মানুষ নন। আবার 100 বছর পর আমেরিকার সাথে স্পেনের যুদ্ধ বাঁধবার পর সবার দ্বারা তুলে নিয়ে আসা হয়েছিল স্পেনে। এবার কলম্বাস স্থিত হলেন এবং স্পেনেই কলম্বাস এখন পর্যন্ত শান্তভাবে শুয়ে রয়েছেন। শেষ হয়ে গেল কলম্বাসের কাহিনী। কোথাও না কোথাও বেশ মিলে যায় সমসাময়িক কিছু ঘটনা প্রবাহের সাথে। এবারে শুরু করছি প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বরণীয় মানুষ স্মরণীয় বিচার এবং এবারের এই কাহিনীর মূল নায়ক দুঃসাহসী ব্রুনো। মহাপণ্ডিত কোপার্নিকাস যখন মৃত্যু সন্ধ্যায় তখন তার হাতে একখানি বই এনে দেওয়া হলো। বইখানি কোপার্নিকাসের লেখা। সেদিনই প্রথম মুদ্রিত হয়ে বেরিয়েছে। মৃত্যুর ঠিক আগে শেষ দীর্ঘশ্বাসে কোনো দুঃখের সুর ছিল না। কোপার্নিকাসের মৃত্যু হলো, কিন্তু কোনো গ্রন্থের কখনো মৃত্যু হয় না। সেই গ্রন্থের মধ্যে এক মহাবিপ্লবের বীজ লুকানো রইল। সূর্য নয়, এই পৃথিবী নিতান্ত অনুগত এবং বাধ্য হয়ে সূর্যের চারপাশে ঘুরছে। কোপার্নিকাসের এই বিশ্বাস তিনি নিজের জীবদ্দশায় প্রকাশ করতে বিশেষ সাহস পাননি। শেষ জীবনে গ্রন্থাকারে মুদ্রিত করলেন, কিন্তু তাও এমন ভাষায় যা শুধু বিশেষজ্ঞদের পক্ষেই বোঝা সম্ভব। খ্রিস্টান ধর্মমত এবং বাইবেলের সম্পূর্ণ বিপরীত এই আবিষ্কার ক্রমশ উদ্দীপ্ত করল ধর্মযাজকদের ক্রোধ। শুরু হলো তার মতের পরিপোষকদের প্রতি নির্যাতন, নির্বাসন এবং হত্যা। পৃথিবীর গতিবেগের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য প্রথম আকুতভয় শহীদ জিওদার্নো ব্রুনো। মাত্র 300 বছর আগে ছিল এমন কুসংস্কার। ইটালির নোলা শহরে জন্ম, শৈশবেই অনাথ এই বালক প্রতিপালিত হয়েছিলেন খ্রিস্টান মঠে ধর্মযাজকদের দয়ায়। অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রত্যুৎপন্নমতি এই বালক অনায়াসেই সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। তখন ইউরোপে সমস্ত রকম বিদ্যাশিক্ষাই ছিল ধর্মভিত্তিক। ব্রুনো পুরোহিতদের কাছে বিদ্যাশিক্ষা করতে লাগলেন। তার মন ছিল চির কৌতূহলী, অক্লান্ত, প্রশ্নসংকুল। বিষম পাঠ স্পৃহা ছিল তার। যে বই পেতেন পড়তেন নিপুণভাবে এবং যা কিছু পড়তেন বা শুনতেন তার সব কিছুই নিজের বুদ্ধি দিয়ে বিচার না করে বিশ্বাসই করতেন না। তার গুরুদেব শিক্ষা এই জন্য সবসময় নির্ভুল মনে হতো না। আরও অনেক কিছু মানুষের এখনও জানতে বাকি রয়েছে, এই ধারণা দৃঢ় ছিল ব্রুনোর মনে। একদিন লাইব্রেরির এক বিস্তৃত শেলফে ধূলি ধূসর বহুদিনের অব্যবহৃত একটি চামড়ায় বাঁধানো বই তার নজরে এলো। এটা সেই কোপার্নিকাসের মহাগ্রন্থ। কোপার্নিকাসের মতবাদ ব্রুনো একটু আধটু শুনেছিলেন একবার। এবার তিনি লুকিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে এক কোণে বসে বইখানি পড়তে শুরু করে দিলেন। পড়তে পড়তেই তার দৃষ্টি বদলে গেল।
অ্যারিস্টটল বলেছিলেন পৃথিবী স্থির নিশ্চল হয়ে আছে আর সূর্য, চন্দ্র, তারা পৃথিবীর চারপাশে ঘুরছে। খালি চোখে আকাশে তাকালে তাই মনে হয়। চন্দ্র, সূর্য, প্রতিটি গ্রহ এক একটি স্ফটিক গোলকের ওপর বসানো। দেবদূতেরা এই গোলকগুলি ঘোরায়। এই বিশ্বাস হাজার বছরেরও বেশি পৃথিবীর বৈজ্ঞানিকদের কুসংস্কারের অন্ধকারে ঢেকে রেখেছিল। আলেকজান্ডার টলেমিও ছিলেন এই ধারণার পৃষ্ঠপোষক। পৃথিবীর আকাশের অধিপতি, আর সব কিছুই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কোপার্নিকাসের কৃতিত্ব এই, তিনি বললেন পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আমরা বুঝতে পারি না, মনে হয় বুঝি অন্যরাই ঘুরছে। ভার্জিল ইনিড তার কাব্যে যেমন লিখেছিলেন যে জাহাজ বন্দর ছেড়ে সমুদ্রে বেরিয়ে পরে চলতে শুরু করলে মনে হয় জাহাজটা স্থির, দেশ নগরী যেন পিছনে সরে যাচ্ছে। কোপার্নিকাসের দ্বিতীয় সিদ্ধান্ত পৃথিবী নয়, সূর্যই হলো কেন্দ্র। সূর্যকে কেন্দ্র করে মহাকাশের গ্রহ তারকারা ঘুরছে। কোপার্নিকাসের এই ধারণার জন্য তিনি অ্যারিস্টাকাসের কাছে কিছুটা ঋণীয় ছিলেন। কোপার্নিকাসের সেই মতবাদ প্রচার করা যে কতখানি বিপজ্জনক ছিল তা এখনও অনুমান করা কষ্টকর। কিন্তু মার্টিন লুথার কিংয়ের মতো সংস্কারবাদীরাও বলেছিলেন, পূর্ণগন্ধে একথাই লেখা আছে যে যীশুখ্রিস্ট সূর্যকেই স্থির হতে বললেন, পৃথিবীকে নয়। কোপার্নিকাসের বইটি ছাপার দায়িত্ব নিয়েছিল তার বন্ধু ওসিয়ান্ডার। তিনি বইটি কিছুটা অদল বদল করে ছাপলেন। কোপার্নিকাসের ভূমিকা বাদ দিয়ে তিনি নিজের একটা ভূমিকা জুড়ে দিয়ে লিখলেন, কোপার্নিকাসের মতো দৃঢ় সত্য বলা যায় না, অঙ্কের হিসাবেও অনুমান নির্ভর, সত্য না হওয়াই সম্ভব। সুতরাং পরবর্তীকালে কোপার্নিকাসের মূল পাণ্ডুলিপি আবিষ্কৃত না হলে তার এতখানি খ্যাতি ও মহত্ব প্রকাশ পেত না। কোপার্নিকাসের এই তথ্য মোটেই অনুমান ছিল না, ছিল দৃঢ় প্রতিষ্ঠিত সত্য, এবং তিনি চার্চের গোড়ামির কথা জানতেন। তাই অবস্থা সহজ করার জন্য বইটি উৎসর্গ করেছিলেন পোপকেই। উৎসর্গ পর্বে তিনি লিখেছিলেন, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রমাণ করার জন্য এই বইটি লেখা। কোপার্নিকাস নিজেই ছিলেন খ্যাতিমান একজন পাদ্রী। সুতরাং প্রথম দিকে বইটি নিয়ে খুব একটা উত্তেজনা হয়নি। আস্তে আস্তে গোঁড়াদের বিরুদ্ধ মত তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত বইখানা চার্চ থেকে নিষিদ্ধ করা হয়। ধুলির আস্তরণ থেকে বইটা উদ্ধার করলেন জিওদার্নো ব্রুনো। তিনি উপস্থিত করলেন আরও অভ্রান্ত নতুন তথ্য। কোপার্নিকাস ছিলেন ধীর, স্থির, বিনয়ী, আর ব্রুনো ছিলেন বেপরোয়া, দুর্দান্ত, অকুতোভয়। পড়া শেষ করে ব্রুনো বাইরে এসে আকাশের দিকে তাকালেন। তখন আকাশের চেহারা তার কাছে অন্য এক রূপে উদ্ভাসিত হয়ে উঠল। এ এক নতুন অভিজ্ঞতা, এ এক নতুন জ্ঞান। উদ্ভাসনের আনন্দে ব্রুনো ছটফট করতে লাগলেন। মঠের অন্যান্য সাধুদের তিনি ডেকে ডেকে এনে একথা বলতে লাগলেন। তার এই অদ্ভুত, অবান্তর, হঠকারী কথা শুনে বিমর্ষ চমকে উঠলেন পুরোহিতরা। সর্বনাশ, এসব কথা কি বলছো তুমি? কেউ কেউ বলল, তুমি কি শাস্ত্র পড়নি? আরে আরে তুমি কি শেষ পর্যন্ত ইদেন হয়ে গেলে নাকি? ব্রুনো বললেন, হ্যাঁ, আমি সব পড়েছি, কিন্তু মানুষের এখনও অনেক কিছুই জানতে বাকি রয়েছে। চুপ চুপ চুপ, এ কথা প্রভুরা শুনতে পেলে তোমার কিন্তু মুশকিল হবে ব্রুনো। কিন্তু এসব সাবধানবাণীতে ব্রুনোর উৎসাহ নিবৃত হলো না। ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটাকেই অভ্রান্ত সত্য বলে মেনে নেওয়ার লোক ছিলেন না ব্রুনো। বিশ্বাস আর যুক্তির আলাদা জিনিস তিনি জানতেন। ধর্মগ্রন্থে আছে মদ থেকে যিশুর রক্ত এবং রুটি থেকে যিশুর মাংস হয়েছিল।
যত সব গাঁজাখড়ি কথা এই সম্পর্কে ব্রুনো বলেছিলেন। অনেক পরীক্ষা করে সত্যকে খুঁজে বের করতে হয়। লিওনার্দো দা ভিঞ্চির কথা ব্রুনো মানতেন। শেষ পর্যন্ত তার ধৃষ্টতার কথা পৌঁছে গেল ধর্মযাজকদের কানে। ব্রুনোর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা অবলম্বন করার চেষ্টা হতে লাগলো। চোখের সামনে বিপদ দেখে ব্রুনো মঠ ছেড়ে পালিয়ে গেলেন। শুধু মঠই নেই, তিনি দেশও ছেড়ে দিলেন। সাধুর পোশাক হলো তার ছদ্মবেশের উপায়। ইটালি থেকে সুইজারল্যান্ড যাওয়ার রাস্তা ছিল তখন বড্ড ভয়ঙ্কর। আল্পসের বিপজ্জনক গিরিপথে একদল যাত্রীদল দল বেঁধে প্রাণ সংশয় করে পার হতেন। এইরকম এক দলের মধ্যে ব্রুনো ছদ্মবেশে কোনো লোকের সঙ্গে কথাবার্তা বা ভাব না করে পুলিশ অথবা সাধু দেখলে মুখ লুকিয়ে কোনো মতে ইটালি পার হয়ে গেলেন। স্বদেশ থেকে অনিচ্ছা সত্ত্বেও পলায়ন করে যুবক ব্রুনো প্রবল বিশ্বাস এবং দুঃসাহসের সঙ্গে কোপার্নিকাসের মত প্রচার করতে লাগলেন। শুধু সেইটুকুই নয়, সেই সঙ্গে তিনি নিজে এমন কথা বলতে লাগলেন যা তখনকার দিনে পক্ষে অবিশ্বাস্য মনে হলো। দূরবীন আবিষ্কৃত হয়নি তখনও। খালি চোখে আকাশের দিকে তাকিয়ে তিনি এমন সব ধারণার কথা ব্যক্ত করলেন যা পরবর্তী যুগে সত্য বলে প্রমাণিত হয়েছে। কোপার্নিকাসের চেয়েও ব্রুনোর চিন্তাশক্তি অভিমত অনেক বিশাল এবং নির্ভুল। প্রথমে ঈশ্বর স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি করলেন, তখন পৃথিবীর কোনো রূপ ছিল না। তারপর তিনি আলোক এবং অন্ধকার বিভাগ করলেন। সৃষ্টির দ্বিতীয় দিনে তিনি আকাশ সৃষ্টি করলেন এবং উপরের জল এবং নিচের জল তিনি পৃথক করলেন। উপরের জল হলো স্বর্গের জল, যা বৃষ্টির আকারে ঝরে পড়ে। সৃষ্টির তৃতীয় দিনে তিনি মাটি এবং জল বিভাগ করলেন এবং উদ্ভিদ, শস্য, তৃণ প্রভৃতির আবির্ভাবের হুকুম দিলেন। চতুর্থ দিনে তিনি সূর্য, চন্দ্র এবং নক্ষত্রাদি সৃষ্টি করলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। পঞ্চম দিনে সৃষ্টি হলো সরীসৃপ, জলজ প্রাণী এবং পক্ষীকুল। ষষ্ঠ দিনে জীবজন্তু এবং মানুষ। সংক্ষেপে এই হলো বাইবেলের মতে সৃষ্টি বন্দনা। এতে দেখা যাচ্ছে পৃথিবী হলো মহাকাশের কেন্দ্র। চন্দ্র সূর্যের প্রয়োজন শুধু পৃথিবীর জন্য। এই সৃষ্টিতত্ত্বের মধ্যে অদ্ভুত কবিত্ব এবং দর্শন আছে। বিজ্ঞান অন্য কথা বললে আর বাস্তব সত্য অন্যরকম হলে ক্ষতি কী? কিন্তু গোঁড়া পাদ্রীরা কিছুতেই অন্য ব্যাখ্যা মানতে রাজি হয় না। তাদের মতে যীশুখ্রিস্টের আবির্ভাবের পর আর কোনো বিজ্ঞানের প্রয়োজন নেই। পরম করুণিক ভগবান যীশু যেমন সত্যের জন্য অবিচলিতভাবে প্রাণ দিয়েছেন, তখনকার মূর্খ নীতিহীন যীশু ভক্ত পাদ্রীরা ঠিক সেই রকমভাবেই সত্য ভক্তের পুড়িয়ে বা বন্দি করে মেরেছে। ব্রুনো সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে এক নতুন ব্যাখ্যা দিলেন। কতগুলি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাদের মধ্যে পৃথিবী একটি গ্রহ। আরও অনেক গ্রহ আবিষ্কৃত হবে, আর এই নিয়েই হলো সৌরজগৎ। দূরের নক্ষত্রগুলি এক একটি সূর্যের মতো। তাদের কেন্দ্র থেকে গ্রহমণ্ডলী আছে। শুধুই যে পৃথিবী ঘুরছে তা নয়, সূর্যও তার মেরুতে ভর দিয়ে ঘুরছে। বিশ্ব অসীম, তাই তার কেন্দ্রে বা প্রান্তে কেউ আছে একথা বলাটা অর্থহীন। এই কথাগুলি যে কতটা সত্যি তা স্কুলের বালকরাও এখন জানে। কিন্তু সে সময় ব্রুনোর এই কথাগুলি উচ্চারণ করে পদার্থ, জ্যোতিষ এবং সামুদ্রিক বিদ্যায় যে গুরুতর বদল এনে দিলেন তা কল্পনা করা আজ দুরূহ। ব্রুনো আরও একটি মারাত্মক কথা বলেছিলেন, যে কথা বাইবেলের চরম বিরোধী। তিনি বলেছেন, এই যে মহাশূন্যের সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এর সবগুলিরই আরম্ভ এবং শেষ আছে এবং এরা নিয়ত পরিবর্তনশীল। এই যে বড় ভয়ঙ্কর কথা খ্রিস্টীয় ধর্মমত
শিক্ষা দিয়েছে যে এই বিশ্ব ধ্বংসহীন এবং ঈশ্বর যেভাবে একে সৃষ্টি করেছেন চিরকাল সেভাবেই থাকবে। তাছাড়া ধর্মের মাঝে রয়েছে স্বর্গ নরকের কথা, নক্ষত্রমণ্ডলীর উপরে স্বর্গ আর পৃথিবীর অভ্যন্তরে নরক। মানুষের মধ্যে স্বর্গ নরক থাকলেও ব্রুনো যে অসীম বিশ্বের কথা বললেন সেখানে স্বর্গ বা নরকের কোনো স্থান নেই। ব্রুনো হয়ে উঠলেন ধর্মযাজকদের মহাশত্রু। এই ধৃষ্ট যুবকটি যাতে ওই সব পাগলামির কথা ছড়াতে না পারে তার জন্য তারা আপ্রাণ চেষ্টা শুরু করে দিল। ব্রুনোর বিরুদ্ধে যে অভিযোগে তারা প্রস্তুত করলেন তার মধ্যে 130টি অভিযোগ। এক দেশ থেকে অন্য দেশে ব্রুনোর বসবাস নিষিদ্ধ করতে লাগলেন তারা। ফলে ব্রুনো পালিয়ে পালিয়ে বেড়াতে শুরু করলেন এবং তার ফল হলো এই যে এক দেশে আবদ্ধ না থেকে সারা ইউরোপেই ব্রুনোর মতামত ছড়িয়ে পড়তে লাগলো। তিনি মতবাদ ছড়িয়ে দিতে লাগলেন। কৌতূহলী জনতা আগ্রহের সঙ্গে শুনতে লাগলো তার কথা। ফলে এখন একমাত্র উপায় জোর করে এই লোকটির মুখ চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। মহাশূন্যের অসীম রহস্য নিয়ে ব্রুনো যতই মগ্ন থাকুক, এই সূর্য চন্দ্র নক্ষত্রের স্বভাব নিয়ে যতই বিচার বিশ্লেষণ করুন না কেন, এমনকি এই পৃথিবীর কথা নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, নিজের জন্মভূমির সামান্য ভূখণ্ডের জন্য সকলেরই মন ব্যাকুল থাকে। ব্রুনোর মনটাও ছটফট করত অতি প্রিয় ইটালি দেখবার জন্য। দীর্ঘদিন তিনি দেশ থেকে নির্বাসিত রৌদ্র করজ্জ্বল ইটালি মাতৃভূমির সুবাতাসের জন্য তার মনে অদ্ভুত বিষাদ। ব্রুনোর এই দুর্বলতাই তার শত্রুপক্ষ কাজে লাগিয়েছিল। শেষ পর্যন্ত একজন বিশ্বাসঘাতক ব্রুনোকে ধরিয়ে দিল। গির্জার অধ্যক্ষের কাছে ব্রুনো হয়ে উঠেছিলেন এক মারাত্মক শিরপীড়ার কারণ। এই প্রগলভ ছোকরার মুখ কোনো ক্রমে বন্ধ করতে না পারলে যেন তাদের রাতের ঘুমই হচ্ছিল না। যেন এর কথাবার্তা শুনেই মানুষের সব ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে, আর কেউ ধর্ম মানবে না, পুরোহিতদের মুখের কথাকে বিধান বলে গ্রাহ্য করবে না। আততায়ী জাতকদের হাতে ব্রুনো ধরা পড়লেন এক নিপুণ ষড়যন্ত্রের ফলে। ইটালির গণ্যমান্য সমাজের এক তরুণ অভিজাত জিওভান্নি মোসেলিগো নাম, সে তার ভক্ত হবার ভান করে তাকে চিঠি লিখে জানায় যে সে ব্রুনোর শিষ্য হতে চায় এবং ভক্তিভরে এই জ্ঞানত তপস্বীর কাছে জ্ঞানের অংশ নিতে চায়। অবশ্য এ কারণে সে প্রয়োজনীয় অর্থ দিতে সম্মত আছে। ব্রুনোর পক্ষে এখন দেশে ফিরে যাওয়া খুবই বিপজ্জনক, কিন্তু সেই ভক্তিমান শিষ্যটি অঙ্গীকার করল যে সে ব্রুনোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। সরল উদাসীন কবিত্ব স্বভাবের ব্রুনো তাকে বিশ্বাস করলেন। বিদেশে ঘুরে ঘুরে আজ তিনি ক্লান্ত। দেশে ফেরার এই সুযোগ নষ্ট হতে দিলেন না। ব্রুনো গোপনে চলে এলেন ভেনিসে। সেখানে মোসেনিগোকে শিক্ষা দিতে লাগলেন। তার ছাত্র তাকে নিয়ে একটি প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে যদি ইটালি থেকে চলে যেতে চান তবে প্রথম বিদায় সম্ভাষণ জানাতে হবে তার এই ছাত্রকেই। আসলে মোসেনিগো ইটালির ইনকুইজিশন নিয়োজিত গুপ্তচর, যারা ব্রুনোকে শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছিল। অত্যন্ত সতর্কতা এবং গোপনতার সঙ্গে তারা ব্রুনোকে বন্দি করার ব্যবস্থা করতে লাগলো, যাতে তিনি হঠাৎ করেই আবার না পালিয়ে যান, যেমন একবার পালিয়ে গিয়েছিলেন প্রথম যৌবনে। কয়েক মাস পরেই মোসেনিগো ব্রুনোকে জানালো যে তার গুরু মোটেই তাকে মন দিয়ে শেখাচ্ছে না এবং নিজের অনেক বিদ্যা তার কাছে গোপন করছেন। এ ধরনের শিষ্যকে বরদাস্ত করা ব্রুনোর স্বভাব নয়। তিনি তৎক্ষণাৎ তার গুরুগিরিতে ইস্তফা দিয়ে ভেনিস ছেড়ে চলে যাওয়ার প্রস্তুত হলেন। মোসেনিগো ছুটে গিয়ে খবর দিলেন ধর্মীয় বিচারকদের কাছে।
ব্রুনোকে বন্দি করা হয় 1592 খ্রিস্টাব্দের 23শে মে ছিল সেদিন। বন্দি অবস্থায় ব্রুনোকে আটকে রাখা হয় 8 বছর। এই দীর্ঘকাল বন্দি করে রাখার উদ্দেশ্য এই যে তখনই তাকে হত্যা করা হলে শুধু ব্রুনোকেই হত্যা করা হবে, কিন্তু বেঁচে থাকবে তার মতবাদ। কিন্তু অসহ্য অত্যাচারে নতি স্বীকার করে যদি তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং জনসমক্ষে তার মতবাদকে ভ্রান্ত বলে স্বীকার করেন, তাহলে তো ধর্মযাচকদের অনেক লাভ। ব্রুনোকে রাখা হলো এমন একটি ঘরে যার ছাদ সীসে দিয়ে তৈরি। গরমকালে অসহ্য উত্তাপে সে ঘর অগ্নিকুণ্ড, শীতকালে অস্বাভাবিক ঠান্ডায় সে ঘর লাশ কাটা ঘরের মতো। একটু একটু করে ব্রুনো মৃত্যুর দিকে অগ্রসর হলেন, কিন্তু মতবাদের দৃঢ়তা তার একটুও কমল না। স্পষ্ট কণ্ঠে তিনি তার উক্তিগুলি প্রমাণ করে দিতে প্রস্তুত রইলেন। 8 বছর পরে বিচারে ব্রুনোর শাস্তি হয় মৃত্যুদণ্ড। বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন তা এখন আর সব জানার উপায় নেই, কিন্তু একটা কথা তিনি বলেছিলেন যা চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তিনি ধর্মযাজকদের উদ্দেশ্যে বলেছিলেন, শাস্তির কথা শুনে আমি যতখানি ভয় পেয়েছি তার চেয়ে অনেক বেশি ভয় পেয়েছো তোমরা। করুণাময় ঈশ্বরের নাম ধরে আমার প্রতি যখন বিচারের বাণী উচ্চারণ করেছ তখন আসলে নিজেদের সম্মানে আসন চলে যাওয়ার ভয়ে পুরোহিতরা ব্রুনোর মৃত্যুদণ্ড দিয়েছিল। আর শাস্তির ভাষা ছিল এইরকম, পবিত্র গির্জার আদেশে পাপী ব্যক্তির এক বিন্দু রক্তও নষ্ট না করে দণ্ড দেওয়া হবে, অর্থাৎ শিরচ্ছেদ না করে বা ফাঁসি দিয়ে নয়, আগুনে পুড়িয়ে পবিত্রভাবে হত্যা। মহা আড়ম্বরের সহকারে ব্রুনোকে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যুমঞ্চে। রক্ত রঙের পতাকাবাহী একদল লোক চলেছে সামনে। সমস্ত মঠের ঘণ্টাগুলি বেজে উঠল। শত শত পুরোহিত পরিপূর্ণ প্রকাশে কবরের গান গাইতে গাইতে শোভাযাত্রা করে চললেন। ব্রুনোর শরীরে একটু হলুদ রঙের পোশাক এবং তার উপরে কালো রঙের শয়তানের কুৎসি মূর্তি আঁকা। মাথায় একটা লম্বাটা ধরনের টুপি, সেটাতে একটা লোক আগুনে পুড়ে মরছে এই ছবি আঁকা। চলার সময় ব্রুনোর হাতের এবং পায়ের শিকলগুলি শব্দ হচ্ছে ঝনঝন করে। অনেকটা যিশুর অন্তিম যাত্রার কথা মনে পড়ে যায়। হত্যাকারীদের এই ভয় ছিল যে মৃত্যুর আগে ব্রুনো যেন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে শেষবারের মতো তার আদর্শ বা বিশ্বাসের কথা বলে যেতে না পারে। সুতরাং ব্রুনোর জীবও বেঁধে দেওয়া হয়েছিল। শোভাযাত্রার সঙ্গে সঙ্গে দুপাশের বাড়িগুলির ছাদে, অলিন্দে, প্রাচীরে লক্ষ লক্ষ মানুষ। বিনা খরচে এমন দৃশ্য খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। অনেক দূর দূর থেকে মানুষ এই দৃশ্য দেখতে এসেছে, কারণ এমন পাপীর শাস্তির দৃশ্য দেখলে পুণ্য হবে। মৃত্যুর ঠিক আগে ব্রুনোকে সুযোগ দেওয়া হলো যে এখনও সে তার সমস্ত উক্তি এবং বিশ্বাস প্রত্যাহার করে দয়া ভিক্ষা করতে পারে। অসীম ঘৃণাভরে ব্রুনো সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং কারুর সাহায্য ছাড়াই সোজা উঠে গেলেন মঞ্চের উপরে। দণ্ডের সাথে তাকে বাঁধা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো তার পায়ের দিক থেকে। দপ করে জ্বলে উঠল আগুন। কিছুক্ষণ ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেল সব দিক। একটু পরে প্রতীক্ষমান উৎসব লোভী বিপুল জনতা মহাবিস্ময়ে চেয়ে দেখল ব্রুনোর সর্বাঙ্গ মাথার চুল পর্যন্ত জ্বলে উঠেছে, কিন্তু সামান্য একটু যন্ত্রণা বা আরতির কোনো শব্দ বা চিহ্ন ছিল না তার মুখে। ব্রুনোর জন্ম হয়েছিল 1548 খ্রিস্টাব্দে এবং মৃত্যু
1600 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। যখন ব্রুনোর মৃত্যু হয় তখন গ্যালিলিওর বয়স 36। গ্যালিলিও তখন প্রবলভাবে পৃথিবীর গতি এবং সূর্য সম্বন্ধে গবেষণা করছেন। ব্রুনোর মর্মান্তিক পরিণতি দেখে গ্যালিলিও, ডেকার্তো প্রভৃতি মনীষীরা তাদের মতবাদ শেষ পর্যন্ত মুক্তকণ্ঠে প্রচার করতে ভরসা পাননি। রোমের যে বাগানে ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল 1889 খ্রিস্টাব্দে, সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। ব্রুনোর জীবনের কথা খুবই অল্প জানা যায়। তার জীবনের অন্যান্য দিক, প্রেম, ভালোবাসা কিংবা দুঃখের কথা কখনো কেউ বলেনি, আমরাও কিছু জানি না। কিন্তু আধুনিককালে ব্রুনো বিশেষভাবে সম্মানিত হয়েছেন, কারণ বিজ্ঞানের নির্ভুল সত্য প্রচার করতে গিয়ে তিনি প্রথম নির্মমভাবে নিহত হয়েছিলেন। জেমস জয়েস তার ফিনোগানস ওয়েক উপন্যাসে ব্রুনোর চরিত্রে প্রতিফলন করেছেন। বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই কাহিনী দুটো আমাকে দয়া করে জানাবেন এবং আমি তাতে খুশি হব। আমার কামালের বিরুদ্ধে চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আজ বলতেই ভুলে গেছি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আগামী মঙ্গলবার আবারও সকাল 11টায় ফিরে আসব ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলামের 3য় পার্ট নিয়ে। ততক্ষণ আপনাদের সকলকে ভালো থাকার এবং সুন্দর থাকার অনুরোধ জানায়ে কামালের বিবিধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না যেন। থ্যাংক ইউ।